এখানে পুজোর সময় কিন্তু মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ থাকে, যখন আরতি হয় তখন কিন্তু মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এই মন্দিরে বছরে কিন্তু অনেক অনুষ্ঠানই হয়, তার মধ্যে কিন্তু বিশেষ দুটো অনুষ্ঠান হচ্ছে এখানে ভগবানের টানে আসে, জগন্নাথ আছে, ভগবান জগন্নাথ। আর মন্দির সম্বন্ধে কিছু জানেন? মন্দির এটা তো জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ, জগদীশ পণ্ডিতের মানে জগন্নাথের নিয়ে এসেছিল পুরী থেকে। আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি চাকদা স্টেশন। আমি এখান থেকে যাব যশোর যে গৌরীয় মঠ জগন্নাথ মন্দির আছে সেখানে, যেখানে শুধু জগন্নাথ দেব একা থাকেন, ওনার সঙ্গে কিন্তু বলরাম এবং সুভদ্রা থাকে না। এছাড়া আমাদের এখানে যত জগন্নাথ মন্দির দেখবেন সব জায়গায় কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে। কেন এখানে জগন্নাথ দেব একা, তারও গল্প শুনবো। এবং যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, মোটামুটি শিয়ালদা থেকে চাকদা আসতে 20টা স্টেশন পড়বে, এবং রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর যে কোনো লোকাল ধরে শিয়ালদা থেকে চাকদা চলে আসুন। এবং এখান থেকে এসে আমরা কি করে এই মানে মন্দিরে যাব সমস্ত ডিটেলস থাকছে। চলুন সামনে দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে দেখছি। চলুন আমি চাকদা স্টেশন দিয়ে বাইরে বেরোই। আমি এখান থেকে বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে দেখছি এখানে জগন্নাথ মন্দির, যশোর জগন্নাথ মন্দির যেতে কোন দিক দিয়ে আমি অটো টোটো পাবো। দাদা এখান থেকে জগন্নাথ মন্দির যাবো, কোথা দিয়ে যাবো? এই সামনে চলে যান, টোটো স্ট্যান্ড আছে। সামনে টোটো স্ট্যান্ড আছে, ভ্যান আছে, ভ্যান চলে যান, বা টোটো স্ট্যান্ড আছে সামনে। চলুন বেরিয়েই আপনারা বাঁ দিকে গেলে কিন্তু টোটো স্ট্যান্ড পাবে। জগন্নাথ মন্দির যায় কিনা এবং কত করে ভাড়া পড়ছি সবটাই ডিটেলসটা আপনাদের জানার চেষ্টা। আমি স্টেশনের সামনে থেকে টোটোয় উঠে পড়েছি। এখান স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার এবং সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া 15 টাকা করে। চলুন মন্দিরে যাওয়া যাক, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমি টোটো করে এসে পৌঁছে গেছি শ্রী চৈতন্য গৌরীয় মঠ, যশোরা শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই এলাকাটার নাম যশোরে, এবং মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এবং মন্দিরের মূল ফটকের সামনে আছি। আপনাদের দেখাচ্ছি মূল ফটকটা। এইটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশতোরণ, এবং প্রবেশতোরণের সামনেই দেখছেন দুদিকে দুটো সিংহ আছে, বিরাট বড় প্রবেশতোরণ। চলুন এই প্রবেশতোরণ দিয়ে আমরা ভেতরে যাই। প্রবেশতোরণ দিয়ে প্রবেশ করি, সামনেই দেখবেন নিম গাছ, এবং এইটা দিয়ে আপনাদের ভেতর ঢুকতে হবে। এবং এই মন্দিরের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এখানে নিয়মাবলী লেখা আছে কি কি পরে আসবেন, কি আসবেন না। এবং প্রসাদ পেতে হলে কিন্তু আগে থেকে অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিভাবে যোগাযোগ করবেন সেই
কন্ট্যাক্ট নাম্বারটা আমি পরে জানাচ্ছি, কথা বলে জানাচ্ছি। এবং পুরো মন্দিরটা পুরো বাউন্ডারি দিয়ে, বিরাট বড় মন্দির, পুরো মন্দিরটা বাউন্ডারি দিয়ে ঘেরা। চলুন এবার মন্দিরের ভেতরে যাই। ঢুকেই দেখুন আপনার বাঁদিকে কিছু নির্দিষ্ট নিয়মাবলী পড়বে মন্দিরের, এবং তার পাশেই কিন্তু এই দিকটা হচ্ছে গোশালা। চলুন আগে আমি মন্দিরে যাই, মন্দিরের ভেতরটা ঘুরে দেখি, তারপর সব কিছু আপনাদের ডিটেলসে জানাচ্ছি। ভেতরে প্রবেশ করে গেছি এবং এরপর আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো মন্দির। দেখুন দেখুন এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পর কিন্তু পড়বে একটা তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের পর কিন্তু আসছে একটা কাঁঠাল গাছ, এবং কাঁঠাল গাছের পর কিন্তু হচ্ছে এটা প্রসাদ গ্রহণ কেন্দ্র। যখন বড় বড় অনুষ্ঠান হয় সেখানে কিন্তু এই জায়গাটাতে প্রসাদ গ্রহণ দেওয়া হয়ে থাকে। এবং তারপর কিন্তু এখানে আছে একটা পাতকুয়া, এবং এইটা হচ্ছে বেল গাছ। বেল গাছে কিন্তু এখনও বেল ধরে আছে। এখন জগন্নাথ দেব কেন একা, তার সংক্ষিপ্ত ইতিহাস এই মন্দির ঘুরতে ঘুরতে আপনাদের জানিয়ে দিই। প্রভু জগন্নাথের পরম ভক্ত শ্রী জগদীশ পণ্ডিত যখন তার বয়স ৮০ বছর, তখন তিনি ঘুরতে ঘুরতে পৌঁছে যান পুরীধামে। সেখানে স্বপ্নাদেশ পান যে নবকলেবরের পর জগন্নাথের বিগ্রহ যেন তিনি নবদ্বীপে নিয়ে আসেন তার সঙ্গে করে, কারণ প্রভুর ইচ্ছা জগদীশ পণ্ডিতের হাতে সেবা পাওয়ার। কিন্তু বৃদ্ধ জগদীশ প্রভুকে জানান, আমার বয়স ৮০ বছর, আমি কি করে তোমার এত ভারী বিগ্রহ বয়ে নিয়ে যাব? আর তার সাথে বলরাম ও সুভদ্রাও তো আছে। প্রভু বলেন, আমি একাই যাব তোর শর্তে, আর তোর সুবিধার্থে আমি শোলার মতো হালকা হয়ে যাব। তবে পথে যদি আমায় কোথাও রেখে দিস, তাহলে কিন্তু আমায় সেখানেই সেবার ব্যবস্থা করতে হবে। প্রভুর কথা মতো জগদীশ পণ্ডিত একটা কাপড়ে বিগ্রহ বেঁধে একটা দণ্ডে ঝুলিয়ে নিয়ে পুরী থেকে যাত্রা শুরু করেন। সেই দণ্ড এখনো এই মন্দিরে সযত্নে রাখা আছে। মূল মন্দিরের দরজা খুললে আপনাদের দেখাবো। জগদীশ পণ্ডিত পুরী থেকে ফেরার পথে চাকদাহ এই যশোর গ্রামে পবিত্র গঙ্গার জলে স্নান করার জন্যে বিগ্রহটি একবার মাটিতে নামিয়ে রাখলেন। তিনি স্নান করে এসে দেখেন বিগ্রহটি আগের মতোই ভারী হয়ে গেছে। আর এই অবস্থায় জগদীশ পণ্ডিত কেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এবং তার দলবল এসেও সেই বিগ্রহ সেখান থেকে ওঠাতে পারলেন না। সকলেই বুঝতে পারলেন ভগবানের এখান থেকেই সেবা পাওয়ার ইচ্ছা। তাই রাজা কৃষ্ণচন্দ্র এখানে মন্দির নির্মাণ করে দেন, এবং তারপর থেকেই এখানে একা জগন্নাথ নিত্য সেবিত হয়ে আসছে। আমার পেছনে যে পিলারগুলো দেখছেন, এই পিলারগুলো কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাতেই তৈরি। ঠিক আছে, এখন আগে কিন্তু এইখানটায় কিন্তু আগে মূল বিগ্রহ ছিল। 1962 সালের পর বিগ্রহ এখন পেছন দিকে সরে গেছে, মূল মন্দির করে সরে গেছে। আগে কিন্তু এটা হচ্ছে সেই কৃষ্ণচন্দ্রের হাতে তৈরি করা মূল মন্দির। এই মন্দিরে কিন্তু 3 বার পুজো হয়ে থাকে। একটা হচ্ছে সকাল 7:30টার সময়, দুপুরবেলা 12টার সময়, যেমন পুজো হচ্ছে, এবং রাত 8টার সময়। তবে এখানে পুজোর সময় কিন্তু মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ থাকে। যখন আরতি হয় তখন কিন্তু মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, এবং পুজোর সময় কোনো দর্শন হয় না।
তবে এখানে একটা কথা বলি, এখানে পুজো দেবার কিন্তু কোনো দোকানপাট নেই। আপনাদের পুজো দিতে গেলে কিন্তু বাড়ি থেকে সমস্ত জিনিসটা নিয়ে এসে এখানে পুজো দিতে হবে। এখানে কিন্তু মন্দিরের বাইরে যে দোকানপাট থাকবে সেখান থেকে নিয়ে পুজো দেবেন সেরকম ব্যবস্থা নেই। সুতরাং আপনাদের পুজো দিতে গেলে বাড়ি থেকে কিন্তু নিয়ে এসে এখানে পুজো দিতে হবে। আমার পেছনেই হচ্ছে দেখছেন এটা অফিস। এখানে এসে কিন্তু আপনাদের ভোগের কুপন কাটতে হবে বা ভোগের জন্য যোগাযোগ করতে হবে। তবে একটা কথা বলি যে এখানে কিন্তু সকাল 7টার মধ্যে ভোগের কুপন কেটে নিতে হবে, তারপর কিন্তু কোনো রকম ভোগের কুপনের দেওয়া হয় না। আর যারা বাইরে থেকে আসবেন তারা কিন্তু এখানে আগের দিন কন্ট্যাক্ট করে ভোগের কথা বলে রাখতে পারলেন এবং ভোগের কুপন মূল্য হচ্ছে 130 টাকা। আমি এই অফিসের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেই হিসাবে যোগাযোগ করে নেবেন। এই মন্দিরে বছরে কিন্তু অনেক অনুষ্ঠানই হয়, তার মধ্যে কিন্তু বিশেষ দুটো অনুষ্ঠান হচ্ছে যে একটা জগন্নাথ দেবের স্নানযাত্রা, যেটা সাধারণত জুন মাসে হয়ে থাকে, আর হচ্ছে একটা জগদীশ পণ্ডিতের তিরোদিন দিবস, যেটা এবারে পড়েছে 23শে ডিসেম্বর। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো প্রসাদ গ্রহণ কেন্দ্র। এটা হচ্ছে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়। যেমন জগন্নাথ দেবের স্নানযাত্রা আছে এবং জগদীশ পণ্ডিতের তিরোধান দিবস, যেটা এবারে 23শে ডিসেম্বর পড়েছে। সেই সময় কিন্তু এখানে বিরাট বড় করে অনুষ্ঠান হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় এবং প্রচুর ভক্তের তাদের অন্নপ্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়ে থাকে। এবং দেখুন, আমি এবার দেখাচ্ছি, দেখুন কত বড় বড় কড়া, দেখুন এই যে এইসব কড়ায় কিন্তু ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে। এইসব কড়ায় কিন্তু ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে পুরো, দেখুন এইসব কড়াতে কিন্তু ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে এবং টোটালটাই কাঠের জালে হয়। এবং এই যে দেখছেন এগুলো হচ্ছে খুন্তি, এগুলো খুন্তি, এই যে বড় নৌকা ফৌকা, এইগুলো কিন্তু টোটালটাই কিন্তু এই সব জিনিসে রাখা হয় এবং টোটালটাই কিন্তু মানে কাঠের জালে পুরোটা ভোগ প্রসাদ তৈরি করা হয়। আপনি এখানে আসেন প্রত্যেকদিন? প্রত্যেকদিন আসি না, মাঝে মাঝে আসি। ভালো লাগে আসতে? ভালো লাগে, অনেকবার এসেছি। মানে কেন আসেন, কিসের টানে আসেন? এখানে ভগবানের টানে আসি, জগন্নাথ আছে, ভগবান জগন্নাথ। আর মন্দির সম্বন্ধে কিছু জানেন? মন্দির এটা তো জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। জগদীশ পণ্ডিতের মানে জগন্নাথের নিয়ে এসেছিল পুরী থেকে, এখানে নিয়ে এসে মানে জগন্নাথের আর কি প্রতিষ্ঠা করেছেন উনি। খুব ভালো, আবার দেখা হয়, ভালো থাকবেন। আচ্ছা, আপনাদের এই মন্দিরের পাশেই আছে যেখানে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় নিয়ে যাওয়া হয়, সেই জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই।
সামনে শীতে একবার আসুন, সত্যিই খুব ভালো লাগবে। একদম শান্ত পরিবেশ গ্রামের ভেতর। কলকাতা থেকে 1.5 ঘন্টা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার সময় নেবে। সুতরাং আসুন, তবে এলে অবশ্যই ভোগ প্রসাদের ব্যাপারটা আগে থেকে মাথায় রাখবেন। ওটা আগে থেকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে বোধহয় আপনাদের আসতে এখানে ভোগ প্রসাদ পেতেও সুবিধা হবে। নয়তো এনারা সানযাত্রার সময় প্রভুকে এইখানেই নিয়ে আসা হয়। এই যে বেদি আছে, বেদির উপর বসিয়ে তাকে সানযাত্রার সময় তাকে অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এবং পুরো দেখুন বিরাট বড় এরিয়া এবং পুরো ঘেরা আছে পুরো এরিয়াটা। এই আশ্রমে থাকার কিন্তু কোনো ব্যবস্থা নেই। যারা এই আশ্রমে দীক্ষিত তারা কিন্তু একমাত্র এখানে থাকতে পারবেন। বাইরে থেকে এসে কেউ মনে করলেন আমি এখানে 1 মাস থাকবো বা 2 দিন থাকবো, সেরকম কিন্তু কোনো ব্যবস্থা, মানে এখানে বাইরের কারোর থাকার ব্যবস্থা নেই। যারা এখানে দীক্ষিত তারাই কিন্তু এখানে শুধু থাকতে পারবেন। মন্দিরের মূল মন্দিরের পাশেই কিন্তু আমাদের প্রসাদ গ্রহণ করা জায়গা। এখনো ওনাদের প্রসাদ গ্রহণের মূল বিল্ডিং তৈরি হয়নি, পরে তৈরি হলে তখন সেটা স্থানান্তরিত হবে। আমরা এখন মোটামুটি বসে পড়েছি এবং এইখানে কিন্তু প্রত্যেক দিনই প্রায় 50 থেকে 60 জনের প্রসাদ গ্রহণ করে থাকেন এখানে। চলুন, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না, ভোগ প্রসাদই হয়। বলতে গেলে এক প্রকার অমৃত, দুর্দান্ত স্বাদ। ওই জন্য বললাম ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না, ভোগ প্রসাদই হয়। প্রথমে শাক, তারপর শুক্তো। ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না। ঠাকুরের ভোগ প্রসাদ সবসময় মানে দারুণ লাগে এবং দুর্দান্ত স্বাদ। এখানে ভোগ প্রসাদে ছিল অন্ন, শাক, শুক্তো, ডাল, পাঁপড়, পুষ্পান্ন, মটর পনিরের একটা তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি এবং সবচেয়ে বড় ব্যাপার এনারা যেভাবে আতিথেয়তা করে খাইয়েছেন এটা কিন্তু দেখার বিষয়। সব কিছু বারবার করে জিজ্ঞাসা করেছেন এবং আমি এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা এলে এখানকার ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন এবং বলেছি আগে থেকেই কন্ট্যাক্ট করে নেবেন। আমি এই মন্দির দেখে এবার ফিরে যাচ্ছি। আশা করি মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি এই মন্দিরের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, আনন্দ থেকো।